নমস্কার। শূন্য থেকে শুরু চ্যানেলে আজ আবার একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চতুর্থ শ্রেণীর আমার মার বাপের বাড়ি রানীচন্দ্রের লেখা এই বিখ্যাত গল্পটি আলোচনা করব। তো অন্যান্য প্রত্যেকটা গল্পের মতোই আমরা আজ রানীচন্দ্রের সম্পর্কে একটুখানি জেনে নিই, কারণ রানীচন্দ্র সম্পর্কে না জানলে প্রকৃতপক্ষে গল্পের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হয়ে যাবে। তাই আমাদের অবশ্যই লেখক বা লেখিকা সম্পর্কে একটু সম্যক ধারণা প্রত্যেক পাঠিকাকেই দরকার পড়ে। রানীচন্দ্রের জন্ম হয় মেদিনীপুরে। তার বাবা ছিলেন পুলিশ কর্মচারী কুলচন্দ্র দে এবং মা পূর্ণশশী। তার 4 বছর বয়সে বাবা মারা যান। তার বড় ভাই সরকারি চারু ও কারু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুকুলদের বাড়িতে রবীন্দ্রনাথের সাথে তার প্রথম সাক্ষাৎ করান। 1928 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ তাকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে কলা ভবনে ভর্তি করে দেন। খুব কম সময়েই তিনি নন্দলাল বসুর প্রিয় ছাত্রী হয়ে ওঠেন। পরে তিনি অবনীন্দ্রনাথের কাছেও আঁকা শিখেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি যৌথভাবে বাল্মীকি প্রতিভা নাটকের সিরিজ এবং শান্তিনিকেতনের দৃশ্যাবলীর রঙিন ছবি আঁকেন। তার আঁকা ছবিগুলির ভিতরে রাধার বিরহ এবং 1930 খ্রিস্টাব্দে লিনোকোটের উপর তার একটি বই বহু প্রশংসা পেয়েছিল। 1933 বা মতান্তরে 34 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পৌরোহিত্যে তার ব্যক্তিগত সচিব অনিল চন্দ্রের সাথে মুম্বাইতে তার বিবাহ হন। তিনি 1942 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে কারাবরণ করেছিলেন। তিনি তার জেল জীবনের অভিজ্ঞতা ফুটিয়ে তুলেছিলেন জিনানা ফটক নামক বইতে। 1948 খ্রিস্টাব্দে দেশের প্রথম মহিলা চিত্রশিল্পী হিসাবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনী করে খ্যাতি লাভ করেন। তার আঁকা ছবি দিয়ে তৈরি অ্যালবাম খুব জনপ্রিয় হয়েছিল। দিল্লি রাষ্ট্রপতি ভবন সহ তার আঁকা ছবিগুলি বিভিন্ন রাজ্যের রাজভবনগুলিতেও স্থান পেয়েছে। সঙ্গীত এবং নৃত্যাভিনয়েও তিনি পারদর্শী ছিলেন। আশ্রমের ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথ যখন দেশে বিদেশে অনুষ্ঠান করতেন, তিনিও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের অনুপ্রেরণা এবং নির্দেশে তিনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন। রবীন্দ্রনাথের রোগশয্যায় মুখে মুখে বলা রচনায় অনুলিপিকার ছিলেন তিনি। এছাড়াও অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও তার দুটি স্মৃতিকথা জোড়াসাঁকোর ধারে এবং ঘরোয়া তারই অনুলিখন 1954 খ্রিস্টাব্দে তার পূর্ণকুম্ভ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তার সাহিত্য কীর্তির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করেন। তার রচিত অন্যান্য গ্রন্থ আলাপচারী রবীন্দ্রনাথ, গুরুদেব, পথে ঘাটে, সব হতে আপন, আমার মায়ের বাপের বাড়ি, শিল্পগুরু অবনীন্দ্রনাথ প্রভৃতি। 1972 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে ফিরে আসেন এবং সেখানেই আমৃত্যু কাটান। তো আমরা শুরু করি আমার মার বাপের বাড়ি। মা জলের দেশের মেয়ে, তবু জলের দোলা সইতে পারেন না। নৌকোতে উঠলেই তার মাথা ঘোরে, বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। দিদিরও তাই। মা আর দিদি নৌকোর ভিতরে বিছানা পেতে শুয়ে পড়েন। ছোট ভাইকে মা কোলের কাছেই শুইয়ে বসিয়ে রাখেন। আমি দাদাদের সঙ্গে মামার সঙ্গে ছইয়ের ভিতরে এসে বসে থাকি। অর্থাৎ লেখিকার মা পূর্ণশশী জলের দেশের মেয়ে। জলের দেশের মেয়ে বলতে আমরা জানি যে বাংলাদেশ, এই বাংলাদেশ নদীমাতৃকা দেশ এবং সেখানে প্রচুর নদী আছে। এই নদীর সংখ্যাকে বা নদীর গুরুত্বকে বোঝানোর জন্য এখানে মা জলের দেশের মেয়ে হিসাবে মাকে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই রকম নদী
মাতৃকাপূর্ণ দেশ, যেখানে বেশিরভাগ যাতায়াত নদীর উপর দিয়ে বা নদী পথে করতে হয়, সে পথে চলাচল করা সত্ত্বেও মায়ের কিন্তু সেই জলের দোলা সইতে পারার ক্ষমতা ততদিনেও তৈরি হয়নি বলে লেখিকা আমাদের জানালেন। নৌকাতে উঠলেই তার মাথা ঘোরার যে অভ্যাস, সেখানে বসে থাকা তার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়, এবং সেই অভ্যাস দিদির ক্ষেত্রেও কিন্তু কার্যকরী। মা আর দিদি তাই নৌকার উপর যখন নৌকা পথে বা নদীপথে যখন যাত্রা করে নৌকা করে, তখন নৌকোর ভিতরে বিছানা পেতে শুয়ে পড়েন, আর ছোট ভাইকে মা কোলের কাছে শুইয়ে বসিয়ে রাখেন, মানে কখনো শুইয়ে কখনো বসিয়ে এইভাবে রাখেন। আর লেখিকা অর্থাৎ রানীচন্দ্র সে দাদাদের সঙ্গে কিংবা মামার সঙ্গে ছই বলতে আমরা নৌকার যে ছাউনি, সেই ছাউনির বাইরে এসে বসে থাকে, অর্থাৎ উন্মুক্ত নৌকার মধ্যে। এক মাঝি পিছন দিকে হাল ধরে বসে থাকে, দুই মাঝি সামনের দিকে দুপাশে বসে বৈঠা বায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই নদী পথে যাত্রাকালীন তিনজন মাঝির প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী হয়ে থাকে। একজন মাঝি হাল ধরে বসে থাকে, অর্থাৎ যে নৌকাটাকে কন্ট্রোল করে, কোন দিকে যাবে কিভাবে যাবে, অর্থাৎ আমাদের যে স্টিয়ারিং বলা হয় ইংরাজিতে, সেই স্টিয়ারিং বা হাল সেটা ধরে বসে থাকে। এবং দুই মাঝি কী করে, ওই বৈঠা অর্থাৎ দাঁড় সেটাকে বায় বা সেটাকে বারবার বয়ে নিয়ে যায়, যেটা জলকে ঠেলে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করে। এই যে বৈঠা বাওয়া এবং হাল ধরে বসে থাকা মাঝিদের যে কাজ, সেটা লেখিকা বসে বসে দেখে। সকাল পেরিয়ে যায়, ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে, অর্থাৎ সময়ের সাথে সাথে ছোট নদী পেরিয়ে প্রধান যে নদীর উপর দিয়ে লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে হবে, সেই ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে। এই ধলেশ্বরী পাড়ি দেওয়াই এক বিষম আতঙ্কের ব্যাপার, অর্থাৎ আমাদের গল্পের যে রোমাঞ্চ, সেই রোমাঞ্চ তথা আতঙ্ক এই ধলেশ্বরী পাড়ি দেওয়াকে কেন্দ্র করেই। মা চোখ বুজে শুয়ে থেকে বলে ওঠেন, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই? মা বাংলাদেশের ভাষায় জিজ্ঞাসা করে, ধলেশ্বরী এসেছে নাকি ও মাঝি ভাই? এবং সেটা প্রায় চোখ বুজে শুয়েই জিজ্ঞাসা করে, কারণ ধলেশ্বরীর যে আতঙ্ক, সেই আতঙ্কর সঙ্গে লেখিকার মা অত্যন্ত পরিচিত। তাই ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুঁজে দেন, কারণ যে আতঙ্ক তার সামনে আসতে চলেছে, সেই আতঙ্কের সম্মুখীন হওয়ার সম্যক সাহস লেখিকার মায়ের না থাকার জন্য ধলেশ্বরী এই নামটা শোনার পরেই তার ভিতরে যে ভয় ভাবনা, সেই ভয় ভাবনাটাকে কাটিয়ে তোলার জন্য বালিশের ভিতরে মাথাটা আরও গুঁজে দেন। মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে, ত্রস্ত মানে ভীত। মাঝিরাও ভীত হয়ে ওঠে, কারণ ধলেশ্বরীর এই দুর্গম পথ তাদেরকে অতিক্রম করতে হবে অত্যন্ত সচেতন অবস্থায়। বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে, জলের গতির উপরে নজর রাখে। পরে তিন মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়। বড় মাঝি অর্থাৎ যে অনেক বেশি অভিজ্ঞ, এক্সপার্ট, সে আকাশের দিকে তাকিয়ে হাওয়ার দিক লক্ষ্য করে জলের গতির উপর নজর রেখে, অর্থাৎ সেখানকার পরিস্থিতির উপর পুরোপুরি নজর রাখার পর তিন মাঝি মিলিয়ে স্বর মিলিয়ে চিৎকার করে, বদর হই বদর হই। এই বদর হচ্ছে পাঁচ পীরের অন্যতম পীর। তাকে স্মরণ করলে তাদের মাঝিকুলের নাকি বিশ্বাস, এই যে দুর্গম পথ, সেই দুর্গম পথকে অতিক্রম করা কোনো রকমেই অসম্ভব নয়। তো এই রকম সেই পাঁচ পীরের অন্যতম বদর, সেই পীরকে স্মরণ করে তারা নৌকায় পাল তুলে দেয়। ধলেশ্বরীর মধ্যে তাদের নৌকা এসে পড়ে। ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে। ঘোলা জল, বিরাট নদীর একুল উকুল দুকুল ভরা জলে। ভেবে পাই না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। এই ধলেশ্বরী আসার পর তার যে ঢেউ, সেই ঢেউয়ের যে তীব্রতা, সেটা নৌকার গায়ে এসে আছড়ে পড়ে। জল অনেক ঘোলা এবং সে নদীর এতটাই চওড়া, যেখানে নদীর একুল এবং উকুল দুকুলই
জলে ভরা, এবং সেখানে বোঝা যায় না যে নদীর কোন পথ দিয়ে, কোন দিক দিয়ে নৌকা এগিয়ে চলেছে। সবাই এক আতঙ্কে স্থির বসে, কথা নেই কারো মুখে। মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে ওঠে, বলো ভাই, বদর হই, বদর হই। অর্থাৎ শুধু নৌকা যাত্রী নয়, নৌকার মাঝি প্রত্যেকেই একটা নিস্তব্ধ শান্ত পরিস্থিতি। শুধু মাঝিদের মাঝে মাঝে চিৎকার, স্মরণ করা ওই 5 পীরের এক পীর বদরকে, বদর হই, বদর হই। এইটুকু পরিস্থিতির মধ্যে একটা শূন্যতা, একটা তীব্র ভয় ভাব জেগে ওঠে ওই যাত্রাপথে। ধলেশ্বরী খ্যাপা নদী তালে বেতালে চলে। এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই হুঁশিয়ার থাকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকা নিয়ে। ধলেশ্বরীকে সবাই খ্যাপা নদী বলে তার পাগলামি ঢেউয়ের জন্য, কারণ তার চলার গতির মধ্যে কোনো স্থিরতা নেই। এলোপাথারি ঢেউয়ের ধাক্কায় কখনো নৌকার এদিকে লাগে, কখনো ওদিকে। তাই চলার তাল ঠিক রাখতে না জানার জন্য ধলেশ্বরীকে খ্যাপা নদী বলে। আর এই হুঁশিয়ার অবস্থায় মাল্লা মাঝি সবাই ওই যাত্রী ভরা নৌকো নিয়ে ধলেশ্বরীর উপর দিয়ে অনেক বেশি হুঁশিয়ার অর্থাৎ সচেতন থাকতে হয়। ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে। মা উঠে বসেন, বলেন, মাঝি ভাই রে, পারে একটু লাগাও নৌকা, 2 পা একটু হাঁটি। ধলেশ্বরী পাড়ি দেওয়ার পর, মানে যখন ধলেশ্বরী শেষ হয়ে যায়, তখন যখন শান্ত ধারা অর্থাৎ তার যে খ্যাপামি, সেই খ্যাপামি পেরিয়ে যখন নৌকা এগিয়ে আসে, মা তখন বুঝতে পারেন, উঠে বসেন এবং মাঝি ভাইকে একটুখানি নৌকাটাকে পাড়ে লাগিয়ে বা পাড়ে দাঁড় করিয়ে তাকে একটু হেঁটে নেওয়ার জন্য আবেদন জানায়। কারণ অনেকক্ষণ ধরে শুয়ে থাকার ফলে তার শারীরিক যে অস্বস্তি, সেই অস্বস্তিটাকে কাটিয়ে আবার নতুন উদ্যমে বাকিটা পথ যাওয়ার যে প্রেরণা, সেটা পাওয়ার চেষ্টা করে। নৌকা পাড়ে লাগে, টুপটাপ ভাই বোনেরা নৌকো থেকে লাফিয়ে পড়ি। পাড়ে নলখাগড়ার বন, বালির চর ছুটোছুটি করি। গত রাত্রে রান্না করে আনা লুচি, আলুর দম, হালুয়া জলের ধারে বসে খাই। খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠি। নৌকা পাড়ে লাগে, টুপটাপ ভাই বোনেরা নৌকো থেকে লাফিয়ে পড়ি। অর্থাৎ একটানা এইরকম আতঙ্কময় একটা পরিস্থিতি থেকে পেরিয়ে এসে যখন নৌকো পাড়ে লাগে, তখন আমাদের যে বা লেখিকাদের মধ্যে যে আনন্দের স্ফুরণ, সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। এবং সেই নলখাগড়ার বন পেরিয়ে বালির চরে ছোটাছুটি করে একটা অনাবিল যে মজা, এক আনন্দ, সেটাকে পুরোপুরি গ্রহণ করার চেষ্টা করে লেখিকারা। এবং তাদের সঙ্গে কি থাকে? খাওয়া। এই গন্তব্যে যাওয়ার মধ্যে যে কোনো খাওয়া আমাদের কাছে কিন্তু অত্যন্ত খুব মজার একটা জিনিস, বা একটা নিজেদের মধ্যে খুব একটা রসনার বিষয়বস্তু। লুচি, আলুর দম, হালুয়া অর্থাৎ সুজি, এগুলো খাওয়ার মধ্যে যে তৃপ্তি, সেই তৃপ্তি লেখিকারা পূর্ণ ভাবে গ্রহণ করে। খেয়ে হাত মুখ ধুয়ে আবার তারা নৌকায় ওঠে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকা ভাসায়। এক মাঝি নৌকোর পিছনের দিকে পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে, একটা মাটির মালসাতে করে নদীর জলে চাল ধোয়। অর্থাৎ ধলেশ্বরীর যে আতঙ্কগ্রস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি পেরিয়ে এসে এবার যে পথে যাবে, সে পথে কিন্তু আর ততটা ভয়ের কারণ নেই। তাই নৌকো অনেকটা নিশ্চিন্ত মনেই তারা ভাসিয়ে দেয়। এবং এই চলন্ত নৌকার মধ্যেই পাতারতন, অর্থাৎ নৌকার উপরে যে কাঠ দিয়ে যেগুলো রেখে দেওয়া হয়, সেই কাঠগুলো তারা তুলে রাখে এবং সেখানে মাটির উনুনে কাঠ যেগুলো নিচে রাখা ছিল সেটা জ্বালে এবং একটা মাটির মালসাতে করে নদীর জলে চাল ধোয়। জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। তাহলে এই চলন্ত নৌকার মধ্যেই তারা নিজেদের যে খাবার, সেটা তারা বানিয়ে নেয় ওই জ্বলন্ত উনুনে। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। আমরা সকলেই ভাত রান্নার সঙ্গে পরিচিত,
সেই পরিচিত দৃশ্যই সেটা ছোট রানীচন্দ্রের কাছে বেশ তখন আগ্রহের বিষয় ছিল, সেটাও কিন্তু সে উপভোগ করে। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। বেশিরভাগ সময় ইলিশ মাছই থাকে। পথে আস্তে আস্তে এক সময় কিনে নিয়েছে জেলেডিঙা থেকে। নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুরভুর করে। মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। তাহলে এই ভাতের সঙ্গে তাদের আর কি থাকে? পদ হিসাবে থাকে মাছের ঝোল। এই মাছের ঝোলের বেশিরভাগ সময়টা ইলিশ মাছই থাকে। বাংলাদেশ নদীমাতৃকা দেশ এবং ইলিশ মাছ সেখানকার অত্যন্ত জনপ্রিয় একটা মাছ এবং আমাদের কাছেও খুব জনপ্রিয় একটা খাবার। তো সেই জেলে ডিঙা থেকে মাছ কিনে এনে তারা নুন মাখিয়ে হলুদ বাটার কাঁচা লঙ্কা দিয়ে যে রান্না করে, একদম তার যে সুগন্ধ, সেই সুগন্ধ শুধুমাত্র নদী নয়, শুধুমাত্র নৌকা নয়, নদীপথকেও বেশ ভুরভুর করে ভরিয়ে তোলে। তো তারপরে আস্তে আস্তে মাঝিরা একে একে থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। এই যে নৌকা পথে মাঝিদের যে জীবন প্রণালী, সেই জীবন প্রণালী বা জীবন যাত্রাকে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন, যে তারা শুধুমাত্র যাত্রী বহন করাই তাদের দায়িত্ব নয়, তার সঙ্গে সঙ্গে তাদের যে নিত্য জীবনের প্রয়োজনীয়তা, সেই নিত্য জীবনের যে কাহিনী, সেই কাহিনীগুলোকেও খুব সুন্দর, সহজ, সরল ভাষায় লেখিকা তুলে ধরার চেষ্টা করেছেন। সেটা আমাদের কাছে একটা অমূল্য প্রাপ্তি বলা যেতে পারে। ধীরে মন্থরে হেলে দুলে নৌকা চলে, মাথার উপরে গাংচিল উড়ে উড়ে চলে, শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর, নিঃশ্বাস নিতে এক মনে চেয়ে দেখতে থাকি। তারপরে এক অপরূপ চিত্রপট, এক প্রকৃতির চির যৌবনের ছবি। মাথার উপরে গাংচিল উড়ে উড়ে চলে, শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর। আকাশ এবং জল, তার প্রকৃতির যে রূপ, নিজস্ব রূপ, সেই নিজস্ব রূপকে লেখিকার চোখকে এড়িয়ে যায়নি। লেখিকা সেগুলো সাগ্রহে গ্রহণ করেছে। সূর্যের তাপে মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে কালো পিঠে সাদা ফুটে ওঠে। মা বলেন নুন ফুটে উঠেছে, মাঝিরা নাকি নুন বেশি খায়, তাই এমনিভাবেই নুন ফুটে ওঠে গায়ে। তাই সূর্যের তাপে মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে কালো পিঠ, অর্থাৎ সূর্যের যে প্রখর রৌদ্রের তাপের যে কালো ভাব তাদের পিঠের চামড়ার মধ্যে দেখা দেয়, সেই চামড়ার মধ্যেও যে গায়ে সাদা ফুটে ওঠে, অর্থাৎ নুন। গ্রীষ্মকালের আমাদের দেখা যায়, আমরা যদি গেঞ্জি বা এই ধরনের কিছু পরে থাকি, দেখব আমরা খুললে আমাদের শরীরের মধ্যে একটা সাদা স্তর তৈরি ফুটে ওঠে, সেই নুনের দাগ সেখানে ফুটে ওঠে। এবং মা সেটা জানে, অভিজ্ঞতা দিয়ে লেখিকাকে বোঝানোর চেষ্টা করে। কারণ মাঝিরা যে সামুদ্রিক বা যে জলপথে যাতায়াত করে, সেখানে নুনের চাহিদা একটু বেশি হয়। সেই নুন তারা বেশি খাওয়ার ফলে সেই নুন ঘামের সাথে বেরিয়ে আসায় তাদের গায়ে ওই রকমের সাদা দাগ ফুটে ওঠার কারণ। মা ব্যস্ত হয়ে ওঠেন, বেলার দিকে তাকিয়ে মাঝিদের তাড়া দেন। মাঝি ভাই রে, মাঝি ভাই, বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা, তাড়াতাড়ি বাও। মা ব্যস্ত হয়ে ওঠেন, কারণ ধলেশ্বরীর আতঙ্ক মাকে আর আতঙ্কগ্রস্ত করে না। এখন সে অনেকটা আশ্বস্ত, তাই মাঝিকে তাড়া দেন। কারণ সন্ধ্যা হয়ে গেলে এই নদীপথ হয়তো তার কাছে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই মাঝিদেরকে তাড়া দিয়ে বাড়ি পৌঁছানোর জন্য সে তাড়াতাড়ি নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে। ইছামতি যেন লক্ষ্মী মেয়েটি, অতি শান্ত তার চলার গতি। ইছামতিতে এলে পর তীরের দিকে নৌকো সরিয়ে এনে কম জল দেখে দুজন মাঝি হাঁটু জলে লাফিয়ে পড়ে। হাতে তাদের মোটা দড়ি, মোটা কাঠি। তীরে এসে এবারে তারা গুণ টানতে থাকে। নৌকোয় বাঁধা লম্বা দড়ির আর এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে মাঝিরা। সে রশির টানে নৌকাও এগিয়ে চলে জলের উপরে তত্তর করে। এরপরে তারা এসে পৌঁছয় কোন নদীতে? ইছামতি। ইছামতি যেন লক্ষ্মী মেয়ে, তার শান্ত, তার চলার গতি।
অর্থাৎ ধলেশ্বরী নদীর ঠিক বিপরীত ধরনের এক নদী ইছামতি। এখানে তার শান্ত চলার গতি, তার তীরের দিকে যখন এগিয়ে নিয়ে আসে, তার পাড়ের দিকে যখন নৌকোয় আসে, তখন সেখানে যে জল থাকে সেই জলটা খুব একটা পর্যাপ্ত থাকে না নৌকাকে ভাসিয়ে রাখার জন্য। তাই তাদেরকে ওই নৌকাকে টানতে হয়, অর্থাৎ নৌকার যে দড়ি সেটাকে ধরে টানতে হয়। তাই মাঝিরা লাফিয়ে মোটা দড়ি, মোটা কাঠি ইত্যাদি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং তারপর বাঁধা লম্বা দড়ির এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে মাঝিরা। সে রশির টানে নৌকাও এগিয়ে চলে জলের ওপরে তত্তর করে। এ ব্যাপারে তোমাদের একটা ছবি প্রথমেই আসে, তোমরা দেখতে পাবে। ঠিক এই ধরনের ছবিটাই ওখানে ওই ইছামতির পাড়ে ঘটতে দেখা যায়। তোমরা ছবিটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কিভাবে। তো আজ এই পর্যন্তই, বাকি দৃশ্যটা আমরা আগামী কালের ভিডিওয়ে দেখাবো। অপেক্ষায় থেকো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।